এই অর্থনীতির যে সংকটটা এটা এতটাই ব্যাপক এবং গভীর, এটাকে আসলে 6 মাসে সমাধান করা সম্ভব নয়। অর্থনীতির চালিকা শক্তি বেসরকারি খাত। আমার এমপ্লয়মেন্ট মূলত আসে প্রাইভেট ইনভেস্টমেন্ট থেকে। আমার এক্সপোর্ট সম্পূর্ণভাবে প্রাইভেট ইনভেস্টমেন্ট দ্বারা ড্রিভেন। গ্লোবাল পার্টনার্সদের এনগেজমেন্টটা বেড়েছে গত 6 মাসে। যেমন মংলা পোর্টের উন্নয়ন নিয়ে চায়নার সাথে চুক্তি হয়েছে। এই সরকার কি 6 মাসেই জ্বালানি সংকট সমাধান করতে পারতো? আমি মনে করি না। আমি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে গেছি এলএনজি গ্যাসের ক্ষেত্রে। আমরা অর্থনৈতিক ব্যবস্থাপনা অ্যাপ্রোচটা এখন পর্যন্ত দেখছি না। স্মল বিজনেসের জন্য এখন একটা জিনিস আলাপ হচ্ছে যে টার্নওভার ট্যাক্স অ্যাড করবে। যে পরিমাণ ফরেন এক্সচেঞ্জ স্ট্রেংথ আছে, এটা দিয়ে আমরা এই মুহূর্তে 4% গ্রোথে আছি, সেটাকে সাপোর্ট করা যাচ্ছে। কিন্তু 5 বা 6% গ্রোথ সাপোর্টের জায়গায় আমরা সেটা নাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সমাধানের জন্য যে ধরনের সমন্বিত উদ্যোগ নেওয়ার দরকার ছিল, আমরা সেই সমন্বিত উদ্যোগের বাস্তবায়নটা দেখছি না। বিএনপি সরকারের 6 মাস পূর্ণ হলো। অর্থনীতি কেমন চলছে? সরকারের যেসব কর্মসূচি ছিল, জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি ছিল, সেটি কতটা পূরণ করেছে? অর্থনীতিতে গতি ফিরে এসেছে কিনা, এসব নিয়ে কথা বলবো। অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ। ডক্টর মাসরুর রিয়াজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই দ্বিতীয়বার আপনার সাথে আমরা বসছি। যদিও আমরা বাজেট আলোচনায় আপনি ছিলেন এবং খুব বলিষ্ঠ বক্তব্য রেখেছিলেন, প্রত্যাশাও ছিল। 6 মাস পর বিএনপি সরকারের যে কার্যক্রমকে আমরা কিভাবে মূল্যায়ন করব, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নে সরকারের যেসব প্রতিশ্রুতি ছিল, কতটা তারা পূরণ করতে পেরেছে বা কোন পথে কোনো অগ্রগতি আছে? ধন্যবাদ। চর্চায় আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং চর্চাকে ধন্যবাদ যে এই 6 মাসের যে মাইলস্টোন আজকে বা গতকাল হয়েছে নতুন গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণের, সেটাকে কেন্দ্র করে এই ধরনের একটা সময়োপযোগী আলোচনার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। 6 মাস হলো বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রার শুরুর ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনের মাধ্যমে যেটা হয়েছে, যার মাধ্যমে একদিকে গণতন্ত্রের যাত্রাটা আমরা আবার সেই যাত্রায় সওয়ার হতে পেরেছি আমরা বাংলাদেশিরা। আবার তার সাথে সাথে মানুষের প্রত্যাশা, যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, সেই প্রত্যাশারও একটা পরিবর্তন বা প্রত্যাশার বাড়ার ধারাতে আমরা ফেরত গেছি। সেগুলো সবই ভালো। অর্থনীতির জায়গাটায় আমরা নির্বাচনের আগের দিনও সংকটে ছিলাম, নির্বাচনের দিনেও সংকটে ছিলাম। গত 6 মাসে আমরা সেই অর্থনৈতিক সংকট এখনও আমরা চলমান ধারাতেই আছি। কারণ এই অর্থনীতির যে সংকটটা এটা এতটাই ব্যাপক এবং গভীর, এটাকে আসলে 6 মাসে সমাধান করা সম্ভব নয়। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে অর্থনীতির সংকট এই সরকারের যাত্রা শুরু হয়েছিল চমৎকার একটা কিছু প্রাপ্তির মাধ্যমে। একটা হলো 2/3 মেজরিটি ম্যান্ডেট, জনগণের ভোট তারা পেয়েছে। একটা চমৎকার নির্বাচন যেটা দেশে বিদেশে বেশ ভালোভাবেই গ্রহণযোগ্য হয়েছে, এবং এই নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার এবং গণতান্ত্রিক পরিবেশ সেই জায়গায় ফিরে আসা, আমি বলবো যে এই সবকটাই এই সরকারের একটা বড় প্রাপ্তি, যেগুলো নিয়ে এই সরকার শুরু করেছে। কিন্তু তার সাথে সাথে 17ই ফেব্রুয়ারি যখন সরকার গঠিত হয়, সরকার একটা বোঝা নিয়েও যাত্রা শুরু করেছে, এবং সেটাই ছিল অর্থনৈতিক সংকটের বোঝা, যার মাত্রাটা বহুমাত্রিক, মাল্টি ডাইমেনশন। বোঝাটা কতটা কমাতে পেরেছে? বোঝা 6 মাসে কমেনি, কারণ এটা 6 মাসে কমানো সম্ভব নয়। যে আমি একটু আগে যেটা বলছিলাম যে অর্থনীতির চ্যালেঞ্জটা এতটাই ব্যাপকতর বা গভীর হয়েছে, এইটার যে বিভিন্ন আঙ্গিকগুলো আছে, এটার আপনি যদি দেখেন, এটার একদিকে আছে উচ্চ মূল্যস্ফীতি, আগের থেকে ভালো হয়েছে কিন্তু এখনও অত শক্তিশালী ফরেন এক্সচেঞ্জ রেজিমে আমরা বা রিজার্ভে যেতে পারিনি, যেটার কারণে
আমরা হয়তো আগামীতে 6% গ্রোথে যেতে গেলে যে ইম্পোর্ট প্রয়োজন হবে সেইটার জন্য মানে স্ট্রং এনাফ ফরেন রিজার্ভ আমাদের এখনও নেই। দ্বিতীয় হলো আমাদের জ্বালানি আর ব্যাংকিংয়ের ব্যাপক সংকট, এবং এটা কিন্তু ইরান যুদ্ধের কারণে এই জ্বালানি সংকট নয়, এটা শুরু হয়েছে তারও অ্যাটলিস্ট 1.5-2 বছর আগে থেকে। ব্যাংকিংয়ের সংকট আমরা জানি পৃথিবীর বোধহয় এই মুহূর্তে হাইয়েস্ট নন পারফর্মিং লোন সেটা বাংলাদেশে, এবং বেশ কিছু ব্যাংকিং ইনস্টেবিলিটি সৃষ্টি করছে এই ধরনের ব্যাংকিং বা এনবিএফআই ইনস্টিটিউশন। আমাদের বিনিয়োগ এবং কর্মসংস্থানের ধারা একেবারেই স্লথ গতিতে চলে গেছে, আর তার সাথে সাথে সরকারের আর্থিক সক্ষমতা, যেটা ছাড়া উন্নয়ন কর্মকাণ্ড গ্রোথের জন্য যে পাবলিক ইনভেস্টমেন্ট প্রয়োজন সেগুলো একেবারেই সীমিত হয়ে যায়। এই যে বহুমাত্রিক অর্থনৈতিক সংকট, এই যে আমি কয়েকটা মূল সংকটের যে আঙ্গিকগুলো সেগুলোকে আমি আপনাদেরকে বললাম, এর কোনোটাই কিন্তু 6 মাসের মধ্যে একেবারে নিরসন করে ফেলা সম্ভব না। তো সেই দিক থেকে চিন্তা করলে এখনও যে এগুলার সমাধান হয়নি সেটা কিন্তু অপ্রত্যাশিত নয় বা আশ্চর্যজনক নয়। এর বেশিরভাগের সমাধানই মধ্যম মেয়াদী সময় প্রয়োজন। আপনারা দেখেছেন এই বিএনপি সরকারের মাননীয় অর্থমন্ত্রী গত 2 মাসে 2বার বলেছে যে পাবলিকলি যে 2 বছর সময় প্রয়োজন এই অর্থনীতিকে টার্ন অ্যারাউন্ড করার জন্য, এনার্জিকে টার্ন অ্যারাউন্ড করার জন্য 2 বছর বোধহয় আমার মনে হয় এটা মিনিমাম ন্যূনতম পক্ষে প্রয়োজন। কিন্তু এই সমস্যার সমাধান করতে গেলে কয়েকটা পূর্ব শর্ত আছে। আমার মনে হয় এই 6 মাসে সেই পূর্ব শর্তগুলো এসছে নাকি আমরা সেই জায়গাটায় আলোকপাত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সেই পূর্ব শর্তগুলো কি? আমি বলবো এই যে কোনো অর্থনৈতিক সমস্যা বা সংকটের 1 নম্বর পূর্ব শর্ত হলো সেই সংকট যে বিরাজ করছে এবং সংকটের মাত্রাটা সেটার অনুধাবন এবং রেকগনিশন। সেই রেকগনিশন কিন্তু আমরা দেখছি একেবারে সরকারের প্রথম দিন থেকে। তারা অকপটে স্বীকার করেছেন যে অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যে আর নেই, বিনিয়োগ ভালো অবস্থায় নেই, এমপ্লয়মেন্ট ভালো অবস্থায় নেই, জ্বালানি ব্যাংকিং একেবারেই দুরবস্থার মধ্যে আছে, এবং সরকারের আর্থিক শৃঙ্খলা বা আর্থিক ক্যাপাসিটি সক্ষমতা সেটাও অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। এই রেকগনিশন আমরা দেখছি প্রথম দিন থেকে। এটা কিন্তু অর্থনীতির এই সংকট সমাধানের 1 নম্বর প্রিকন্ডিশন, এবং সেটা আমরা এই 6 মাসে পেয়েছি। সমস্যাটা স্বীকার করা, এবং এটা আমি একটু আরো স্পেশালি হাইলাইট করতে চাই, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি, সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকে নিয়েই একেবারে খুব রিসেন্ট টাইম পর্যন্ত, শুধুমাত্র 5ই অগস্টের আগ পর্যন্ত বলবো না, আমি বলবো যে একদম ইন্টারিম গভর্নমেন্ট সহই অনেক জায়গাতেই সমস্যার সময় মতো স্বীকৃতি বা কোনো কোনো ক্ষেত্রে একেবারেই কোনো স্বীকৃতি দেওয়া হতো না, যার ফলে সমস্যার যদি স্বীকৃতি দেওয়া না হয়, সমস্যা যদি মেনে নেওয়া না হয়, সমস্যার সমাধানের পথটা কিন্তু শুরু হয় না, বা সমাধানের জন্য যে কৌশলগুলো প্রয়োজন সেগুলো কখনোই আসে না। তো সেই দিক থেকে আমি এই 6 মাসের একটা বড় অর্থনীতির দিক থেকে এই 6 মাসে আমি একটা প্রাপ্তি বলবো এই সরকারের, যে তারা অর্থনীতির সমস্যাগুলো স্বীকার করে নিয়েছে, নাম্বার 1। সেকেন্ড, আমি আরেকটা প্রিকন্ডিশন আমি দেখছি যেটা বিরাজ করছে, যেটা এই সরকারকে ধন্যবাদ দিতে হয়, সেটা হলো সমস্যার যখন স্বীকৃতি দেবেন তার পরবর্তীতে সমস্যাগুলো যে সমাধান করতে হবে, করতে গেলে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বা সলিউশনে কি কি আসতে পারে সেগুলো নিয়ে আলাপ করা বা সেগুলোর একটা সম্যক ধারণা সরকার থেকে পাওয়া, সেটা গুরুত্বপূর্ণ। তো সেটা কিন্তু আমরা দেখছি তাদের ইন্টেন্ট এবং তাদের যে বিভিন্ন স্টেটমেন্ট, এবং রিসেন্টলি ইভেন বাজেটকে যদি একটা ইম্পর্টেন্ট ইকোনমিক টুল বা ফিসক্যাল টুল হিসেবে ধরেন, বাজেটের একটা বড় কাজ হচ্ছে সিগন্যালিং এফেক্ট। বাজেট সরকার কোথায় প্রায়োরিটাইজ করতে চায়, কোথায় অগ্রাধিকার দিতে চায়, কি ধরনের সংস্কার করতে চায়, সেটার একটা সিগন্যাল দেয়। এবং এই বাজেটে কিন্তু আমরা বাজেট বক্তব্য এবং বাজেট ডকুমেন্টে সেই ধরনের সিগন্যাল দেখেছি। কিন্তু বাজেটের আগে পরেও সরকার কিন্তু বলছে যে আমরা গ্রোথ ড্রাইভার সেই জায়গাগুলোকে চাঙ্গা করতে চাই, আমরা নতুন গ্রোথ ড্রাইভার অ্যাড করতে চাই, আমরা ব্যাংকিংয়ের এনপিএল ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্টের মাধ্যমে সমাধান করতে চাই, আমরা এনার্জিতে ডাইভার্সিফাইড সোর্স
অফ এলএনজি বা গ্যাস সাপ্লাই সেই জায়গায় যেতে চাই। আমরা রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট সেগুলোকে খুব দ্রুত সেই জায়গায় আমরা যেতে আগ্রহী। আমরা ট্যাক্সের ক্ষেত্রে বলেছে যে ধরেন ট্যাক্স জিডিপি রেশিও, ট্যাক্স নেট এগুলো বাড়ানো, ট্যাক্সের বোঝা না বাড়ানো, এই কথাগুলো কিন্তু আমরা সরকারের দায়িত্বশীল পলিসি মেকার্সদের কাছে শুনছি এবং এগুলো কিন্তু সবগুলোই কোনো না কোনোভাবে এই যে সংকটটা আছে এটার যদি সলিউশনে যখন এখন এবং আগামীতে যে সলিউশনসগুলো নেওয়া হবে এগুলো কিন্তু তার অংশ। এবং তার সাথে সাথে আমি বলবো অর্থনীতির একটা বড় দিক হলো, অর্থনৈতিক এই সংকটটার একটা বড় দিক হলো পুরো অর্থনীতির চালিকা শক্তিগুলো তো দুর্বল হয়েছেই, তার সাথে সাথে সাধারণ মানুষ নিম্ন আয় থেকে নিয়ে একেবারে মধ্যম আয় পর্যন্ত, চাকরিজীবী থেকে ব্যবসায়ী পর্যন্ত সবাই কিন্তু সাফার করছে। এই জায়গাটায় আমরা দেখেছি যে এই সরকার গত 6 মাসে সাধারণ মানুষ তাদের কষ্ট কিভাবে কমানো যায়, প্লাস তাদের ইকোনমিক অপরচুনিটি কিভাবে বাড়ানো যায়, ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি আপনারা হয়তো শুনেছেন সরকারের বিভিন্ন পর্যায় থেকে এই বিষয়টাকে বারবার বলা হয়েছে। আর আরেকটা হলো যে বোঝা কমানো, সেটা করের বোঝা হতে পারে, সেটা আপনার ইউটিলিটি কস্ট যখন বেড়ে যায়। আপনারা জানেন যে জুনে 17% মতো বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে, কিন্তু সেখানে দেখা গেছে যারা মানে যাদের ইউসেজটা কম, মানে নিম্ন আয় বা নিম্ন মধ্যম আয়, তাদের ক্ষেত্রে একটা থ্রেশহোল্ড দেওয়া হয়েছে যে সেই পর্যন্ত এটা বাড়বে না। তো এই যে এই বিষয়গুলো কিন্তু সরকার বলছে, তার মানে সমস্যার সমাধান এক, দ্বিতীয় ইন্টেন্ট, এবং ইন্টেন্ট একটা কোন ডিরেকশনে যাবে সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার। এটা বলবো আমি দ্বিতীয় অর্থনীতির সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে দ্বিতীয় প্রাপ্তি। তৃতীয় বিষয়টা হলো আপনার অর্থনীতির চালিকা শক্তি বেসরকারি খাত। আমার এমপ্লয়মেন্ট মূলত আসে প্রাইভেট ইনভেস্টমেন্ট থেকে, আমার এক্সপোর্ট সম্পূর্ণভাবে প্রাইভেট ইনভেস্টমেন্ট দ্বারা ড্রিভেন, আমার যে স্মল বিজনেস যেটা আমরা এখানে এসএমই বলি মিডিয়ামকে ইয়ে করে, সম্পূর্ণভাবে বেসরকারি খাতের ডাইনামিজম। সেই বেসরকারি খাতকে কিন্তু এই নির্বাচনের আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি, এবং তারও আগে 5ই আগস্টের আগেও বেসরকারি খাতের সাথে যে সংযোগটা করা প্রয়োজন, যে ডায়ালগ, যে এনগেজমেন্ট করা প্রয়োজন, সেটাতে সমস্যা ছিল। 5ই আগস্ট ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিকভাবে কয়েক দফা অনুরোধ জানিয়েও কোনো সাক্ষাৎ পাননি। জি, এবং ব্যবসায়ী বোনাফাইড ব্যবসায়ী নেতারা পাবলিকলি এই কথা বলছেন, আমরা শুনছি, মিডিয়াতে দেখেছি। কিন্তু আমরা যদি নিজেরাও বিশ্লেষণ করি, আপনি দেখবেন যে মানে 5ই আগস্টের আগের আওয়ামী লীগ সরকারের সময় তখন প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট হতো, কিন্তু এর বোধহয় শতকরা 90% পলিটিসাইজড এনগেজমেন্ট, যেখানে হয়তো তোষামোদ বেশি হতো বা পুরোটাই হতো ব্যবসা বাণিজ্যের সমস্যা, সরকারের ব্যবসা বাণিজ্য নীতির দুর্বলতা, এগুলো নিয়ে আলাপ হতো না, যার ফলে সেই এনগেজমেন্টের কোনো অর্থবহ ছিল না। আর ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি একদম শুরুর দিকে প্রথম হয়তো 1-2-3 মাসে 2-একটা এনগেজমেন্ট ছিল, কিন্তু এরপরে লার্জলি আপনার এনগেজমেন্ট একেবারেই খুবই অত্যন্ত সীমিত বা দুর্বল ছিল, যার ফলে অর্থনীতির যে মূল চালিকা শক্তি বেসরকারি খাত, তারা এলিয়েনেটেড হয়ে গেছিল। তাদের কথা বলার সুযোগ, সরকারকে সাথে ডায়ালগ, সরকারকে তাদের কনসার্ন কনভে করা, সরকার তাদের মাইন্ডসেট বা তাদের সমস্যা বোঝা, সেই জায়গাটায় একটা বড় দুর্বলতা সৃষ্টি হয়েছিল। বিএনপি ক্ষমতায় আসার পর এই জায়গাটায় সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হয়েছে। আমরা দেখছি সরকারের নীতি নির্ধারক, যেমন ধরেন বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা বা রেগুলেটরি বডির হেড থেকে, তারা তো বটেই, ইভেন সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী লেভেলে আমরা দেখছি কন্টিনিউয়াস বেসিসে প্রাইভেট সেক্টরের বিভিন্ন সংগঠন, যারা লিডিং চেম্বার, সেক্টর অ্যাসোসিয়েশন, বিদেশি বিনিয়োগকারীদের যে বিভিন্ন বোনাফাইড সংগঠন, তাদের সাথে আমরা দেখছি যে একদম কন্টিনিউড বেসিসে এনগেজ করছেন, এবং সেগুলো সরকারের মানে সেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, সেই সব জায়গাতে যেভাবে হচ্ছে, আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের যে মূল সংগঠন ফিকি, তাদের এফডিআই কনফারেন্সে যোগ দিয়েছেন। তিনি
সেমিকন্ডাক্টর একটা উদীয়মান শিল্প পৃথিবী জুড়েই, বাংলাদেশের সম্ভাবনা অনেক, তাদের অনুষ্ঠানে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহ সেই জায়গায় যোগ দিয়েছেন। উনি বিদেশ থেকে ডেলিগেশন এসছে, গত সপ্তাহে আমরা দেখেছি ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল, তাদেরকে উনি হোস্ট করেছেন মিটিংয়ে। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন, বিজিএমইএ, এই ধরনের যারা খুব ফ্রন্ট লাইন ন্যাশনাল লেভেল মানে ট্রেড প্ল্যাটফর্ম বা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, তাদের সাথে কিন্তু একেবারে স্বয়ং প্রধানমন্ত্রী লেভেলেই আমরা কন্টিনিউড এনগেজমেন্ট দেখছি। আর পলিসি মেকার লেভেলে তো দেখছি এটা কিন্তু একটা 180 ডিগ্রি পজিটিভ টার্ন অ্যারাউন্ড। কারণ এটা দিয়ে যে সমস্যার সমাধান হয়ে গেছে তা না, কিন্তু সমস্যার সমাধান করতে গেলে অর্থনীতি যেই বিষয়ের আপনি সমস্যার অ্যাড্রেস করছেন, সেই বিষয় মানে অর্থনীতির মূল চালিকা শক্তি, তাদের সাথে যদি সরাসরি সংযোগ, কথাবার্তা, ডায়লগ না থাকে, সমস্যার সমাধানটাকে আপনি ডিজাইন করতে পারবেন না এফেক্টিভলি। দ্বিতীয় হচ্ছে কনফিডেন্স, তো একটা বড় বিষয় অর্থনীতিতে। মানে আস্থার পরিবেশটা তৈরি আস্থার হওয়ার একটা পরিবেশ, ক্ষেত্র তৈরি হয়েছে। হয়েছে। কারণ আপনি যদি সরকার আর অর্থনীতির সবচেয়ে বড় প্লেয়ার বেসরকারি খাত, তারা রেগুলার বেসিসে নিজেদের একে অপরকে এনগেজ না করে, তাহলে তো সেই জায়গাটাতে একটা হলো যে সমস্যার সমাধানের আইডিয়া, প্রবলেম কমিউনিকেট করা, সেটা একটা দিক, সেটা বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু সরকার আন্তরিক, সরকার অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, এই সিগন্যালটা তো এই এনগেজমেন্ট না হলে আপনার বাধাগ্রস্ত হয়। সুতরাং এই এনগেজমেন্টটা যখন চালু হয়েছে এবং বেশ কন্টিনিউড বেসিসে হচ্ছে, সেটা কিছুটা হলেও আমি বলবো সার্বিকভাবে বিনিয়োগ বা বাণিজ্যের আস্থা এখনও ফেরত আসেনি। সেটার অন্যান্য অনেক কারণ আছে, আমি আসবো সেখানে। কিন্তু সরকারের যে আউটরিচ, সরকারের যে এনগেজমেন্ট, সেইটার অভাবে যে আস্থার অভাবের সৃষ্টি হয়েছিল নির্বাচনের আগে, মানে সেটা থেকে কিন্তু বের হওয়া গেছে। সেখানে এখন প্রাইভেট সেক্টর অন্তত আশ্বস্ত যে সরকারের বিভিন্ন নীতি নির্ধারকরা তাদেরকে সময় দিচ্ছে, কথা শুনছে, সুতরাং কনসার্ন থাকলে সেগুলো কমিউনিকেট করা যাচ্ছে। সেই জায়গাটায় আমার মনে হয়, আমি বলবো এটা যে 3 নম্বর বিষয় যেখানে একটা বড় টার্ন অ্যারাউন্ড পজিটিভলি গত 6 মাসে হয়েছে। 4 নম্বরে আরেকটা বিষয় আমি বলবো, আমাদের অর্থনীতির জন্য ফরেন পার্টনার্সরা খুব গুরুত্বপূর্ণ। একদিকে ডেভেলপমেন্ট পার্টনার্স, সেটা বিভিন্ন মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন, বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আমরা একটা আইএমএফ প্রোগ্রামে আছি, যেহেতু অর্থনৈতিক সংকট মানেই বেশিরভাগ ক্ষেত্রে আইএমএফের একটা ইনভলভমেন্ট থাকে। আমাদের দেশেও 22 সালের শেষ থেকে আছে, এখনও আছে। তা এর বাইরে আরেকটা গ্রুপ হলো বিভিন্ন দ্বিপাক্ষিক বায়োল্যাটারাল পার্টনার, যেমন জাপান, চায়না, ইউনাইটেড স্টেটস, ইউরোপ, মিডল ইস্ট, ইন্ডিয়াও আমাদের একটা বড় ট্রেড পার্টনার। তাদের সাথে এনগেজমেন্টের বিষয় থাকে, কারণ তাদের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ, এফডিআই, সেই জায়গাটা থাকে। আর তৃতীয় হলো বৈদেশিক যে ইম্পর্টেন্ট গ্লোবালি রিনাউন্ড যে বিভিন্ন কোম্পানি, যাদের আইদার তারা এফডিআই এই মুহূর্তে এখানে তাদের ইনভেস্টমেন্ট আছে, অথবা তারা পোটেনশিয়াল ফরেন ইনভেস্টর, যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন ফরেন ইনভেস্টমেন্ট, অথবা তারা সাপ্লাই চেইনের দিক থেকে বাংলাদেশের জন্য বড় ক্রেতা, বাংলাদেশের এক্সপোর্টের তারা বড় কাউন্টারপার্ট, ট্রেড পার্টনার। এই জায়গাটায় কিন্তু আমি দেখছি যে গত 6 মাস সরকার বেশ ভালোভাবে এনগেজ করছে। একদিকে আপনি দেখবেন যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সভাপতি, প্রেসিডেন্ট বাংলাদেশ ঘুরে গেছেন। ওয়ার্ল্ড ব্যাংক তাদের লিডিং অফিসিয়ালসরা কয়েক দফায় বাংলাদেশে এসছেন। সরকার তাদের সাথে এনগেজ করছে, যেমন আইএমএফের সাথে পুরনো প্রোগ্রাম যেটা আগে এগ্রিড 2-3 বছরেরও আগে, সেটাকে রিপারপাস, রিপ্যাকেজ, রিডিজাইন করা, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই নতুন সরকারের প্রায়োরিটি কি, প্লাস হচ্ছে গত 3 বছরে তো পরিস্থিতি ভালো খারাপ দুই দিকেই গেছে, সেই পরিপ্রেক্ষিতে প্রোগ্রামটা কীরকম হওয়া উচিত, সেই দিক থেকে একটা নতুন প্রোগ্রাম হওয়া উচিত, সেটা নিয়ে কিন্তু আমরা দেখছি আলোচনা চলছে আইএমএফের সাথে। আমরা দেখেছি জাপানের বেশ কয়েকজন উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী বা সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল ভিজিট করেছে বাংলাদেশে। আমরা দেখেছি এর মধ্যে সৌদি কোনো একটা ইম্পর্টেন্ট জায়গায় মন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের লোক এসেছিল, আরও কয়েকটা দেশে। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে প্রধানমন্ত্রী নিজে মালয়েশিয়া গেলেন, তার প্রথম ভিজিট। পরবর্তীতে চায়না গেলেন, সেখানে বেশ কিছু
আমাদের অর্থনীতির উন্নয়ন বা সমস্যার সমাধানের সাথে রিলেটেড বেশ কিছু বিষয়ে কিন্তু আলোচনা বা এমওইউ হয়েছে, যেমন মংলা পোর্টের উন্নয়ন নিয়ে চায়নার সাথে চুক্তি হয়েছে, চাইনিজ ইকোনমিক জোন এবং সেইটার একটা চুক্তি বা এমওইউ এখানে হয়েছে। মালয়েশিয়ার সাথে আমাদের শ্রমবাজারের একটা মিডল ইস্টের পরেই সবচেয়ে বড় মালয়েশিয়া, সেখানে গত কয়েক বছর ধরে বেশ কিছু অনিশ্চয়তা বাধা আছে, সেগুলো খোলার ব্যাপারে আলোচনা হয়েছে। জাপানের সাথে খুব গুরুত্বপূর্ণ আমি বলবো এই জায়গাটা, এবং এই যে ফরেন পার্টনার্স, আমাদের গ্লোবাল পার্টনার্সদের এনগেজমেন্টটা বেড়েছে গত 6 মাসে, এটার একটা বড় উদাহরণ আমি বলবো। জাপান আমাদের প্রবাবলি সবচেয়ে বড় অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে বড় বা ইম্পর্টেন্ট বাইল্যাটারাল পার্টনার, এবং তারা এখানে অবকাঠামোতে বিনিয়োগ করছে, বিনিয়োগ এফডিআই সরাসরি বিনিয়োগ, সে প্রত্যক্ষ বিনিয়োগ সেটা আনছে। আপনি জানেন একটা বাংলাদেশের প্রথম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা ইপিএ বলছি আমরা, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, সেটা সাইন হয়েছে জাপানের সাথে, যার ফলে জাপানের মার্কেটে আমাদের এক্সপোর্ট সিগনিফিকেন্টলি ইনক্রিজ করার সুযোগ হয়েছে। থার্ড টার্মিনাল এয়ারপোর্ট, আপনি জানেন এটা প্রায় 22,000 কোটি টাকার একটা জাতীয় সম্পদ, এটা রেডি হয়ে বসে আছে আজকে প্রায় 2-2.5 বছরের উপরে। এইটা জাপানিজ প্রাইভেট সেক্টর যারা পৃথিবীতে বিখ্যাত, এরকম একটা কনসোর্শিয়াম এটা চালানোর জন্য পিপিপিতে সরকারের সাথে ডিসকাশনে ছিল, জাপান সরকারের মধ্যস্থতা, G2G অ্যারেঞ্জমেন্টে। সেটা কিন্তু আমরা যেটা শুনেছি বা পত্রপত্রিকায় দেখেছি, ইলেকশনের কয়েকদিন আগে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে সেই আলোচনাটা বাতিল করা হয়েছিল, এবং সেটা স্থগিত করা হয়েছিল, স্থগিত বা বাতিল করা হয়েছিল, এবং এটা খুব জাপানের পজিটিভ রিয়াকশন ছিল না এটার ব্যাপারে, এবং জাপান কিন্তু অত্যন্ত আশাহত বা ফ্রাস্ট্রেটেড ছিল, এবং সেইটা যদি কন্টিনিউ করতো, এই যে জাপানের এফডিআই বা জাপানে এক্সপোর্ট বাড়ানো, সেটা নিশ্চিতভাবে আমি মনে করি পিছিয়ে যেত বা ক্ষতিগ্রস্ত হতো। এই সরকার, বিএনপি সরকার ক্ষমতায় এসে আমি দেখেছি পত্রপত্রিকায় মার্চের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু জাপানের সাথে এই আলোচনাটা শুরু করেছে, এবং আমরা এগেইন পত্রপত্রিকায় দেখেছি যে এটা আগামী 1 থেকে 2 মাসের মধ্যে এটা সাইন হয়ে ডিসেম্বর বা জানুয়ারিতে এই টার্মিনালটা চালু হবে। এখানে একদিকে একটা জাতীয় সম্পদ চালু হচ্ছে, সেটা একটা বড় বিষয়, কিন্তু আরেকটা বড় বিষয় হলো আমার সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার দ্বিপাক্ষিক দিক থেকে, তাকে কিন্তু এই সরকার রি-এনগেজ করেছে, তার কনফিডেন্স সেই জায়গাটাই কিন্তু বুস্ট করেছে। আর সুতরাং এবং এর সাথে সাথে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং এবং তার সাথে সাথে বিভিন্ন মন্ত্রী উপদেষ্টা পর্যায়ে পৃথিবীর স্বনামধন্য বিভিন্ন কোম্পানি, তাদের সিইও বা চেয়ারম্যানরা এসেছে, তাদেরকে সময় দিয়েছে, দেখা করেছে। এইটাকে আমি খুব পজিটিভলি দেখছি যে গ্লোবাল এনগেজমেন্ট, যেটা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এবং বর্তমানে অর্থনৈতিকভাবে সংকট আক্রান্ত দেশ হিসেবে এটা থেকে বেরোনো এবং উন্নয়নের জন্য আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটাও কিন্তু আমি একটা টার্ন অ্যারাউন্ড হিসেবে দেখছি গত 6 মাসের অভিজ্ঞতায়। আপনি ইতিবাচক অনেকগুলো বললেন, কিন্তু একই সঙ্গে এই মুহূর্তে আমরা জ্বালানি সংকটে আছি, এবং অনেকগুলো বেশ কিছু কারখানা বন্ধ হয়েছে অথবা উৎপাদন কমেছে অনেক কারখানার। এই সংকট মোকাবেলায় সরকার এ পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছে এটা যথেষ্ট মনে করেন কিনা, আর কি করণীয়, এর বাইরেও কিছু করার আছে কিনা? দেখেন, এই বর্তমান সরকার যে বড় অর্থনৈতিক এবং আদার ক্ষেত্রে যে সংকটগুলো নিয়ে মাথায় নিয়ে উত্তরাধিকার সূত্রে ক্ষমতায় এসছে, তার মধ্যে অন্যতম হলো জ্বালানি সংকট, এবং সেটা অলমোস্ট মরার উপর খাড়ার ঘা হয়েছে। সরকার ক্ষমতায় আসার 10 দিনের মধ্যে যখন মধ্যপ্রাচ্যে ইরান ইউএস ইরানের উপর যে যুদ্ধ শুরু হলো, সেটাকে কেন্দ্র করে বিশ্বের আমাদের সোর্স মিডল ইস্ট থেকে এবং বিশ্বের জ্বালানি মার্কেট দুই জায়গাতেই একটা ডিসরাপশন হয়ে গেল। তার মানে আমার এক্সিস্টিং প্রবলেম ছিলই, এবং সেই প্রবলেম কিন্তু গত 10, 12, 14 বছরের বিভিন্ন পলিসিগত ভুলের কারণে সেই সমস্যায় আমরা 22-23 সাল থেকে ভুগছিলাম। সেটা কম্পাউন্ডেড হয়ে গেল এই ইরান ওয়ারের কারণে, এবং এই সরকার আসার 10 দিনের যুদ্ধ সংকটটা বাড়িয়ে দিল। সেটাও একটা পর্যায়ে 6 থেকে 8 মাসের জন্য এলএনজি মার্কেটকে খুব ব্যয়বহুল এবং আনসার্টেইন করে তুলেছিল 22 সালের দিকে, কিন্তু সেটা মোটামুটি 23 সাল থেকে স্টেবল হয়ে এসেছিল এক্সটার্নাল পার্টটা, মানে গ্লোবাল পার্টটা। কিন্তু আমরা কিন্তু এই যে আজকে জ্বালানি সংকট, যেটা নিয়ে এই বিএনপি সরকারও উত্তরাধিকার সূত্রে এই সংকট মাথায় নিয়ে ক্ষমতায় এসছে, সেইটার কিন্তু মূল দায়ী আমাদের আভ্যন্তরীণ পলিসি ফেইলিওর। একটা বলবো আমি যে সেই 12-13 সালের পর থেকে আমরা
আভ্যন্তরীণ গ্যাস খুব নতুন এক্সপ্লোরেশন সেটাকে প্রায় বন্ধ রেখে আমরা খুব অতিমাত্রা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে গেছি। এটা মূল কারণ আমাদের। এর সাথে সাথে পাওয়ারের যে ধরেন এক্সেসিভ ক্যাপাসিটি বা ইনএফিসিয়েন্সি সেগুলোকে অ্যাড্রেস না করার কারণে ফাইন্যান্সিয়াল বার্ডেন আমাদের পাওয়ার যে সেক্টর বিদ্যুৎ খাতের সেখানে সরকারের ফিসকাল প্রেশার সৃষ্টি হয়ে গেছে, মানে অলমোস্ট ইনফিজিবল ফিসকাল প্রেশার। সেটা আরেকটা। কিন্তু এই মুহূর্তে যে সংকট, এটার মূল কারণ হলো আমার গ্যাসের ডিসরাপশন, এবং এই গ্যাসের শর্টেজে আমি 22-23 সাল থেকেই আছি, তার পূর্ববর্তী বছরগুলোর পলিসিগত বিভিন্ন ফেইলিয়রের কারণে আমি বলবো। এখন এই সরকার কি 6 মাসেই জ্বালানি সংকট সমাধান করতে পারতো? আমি মনে করি না। কারণ এই জ্বালানি একটা, আপনি জানেন, খুব জটিল অবকাঠামোর বিষয়। ইটস এ ইনফ্রাস্ট্রাকচার ইস্যু, এবং এর একটা বড় অংশ আমরা ওভার দ্য পাস্ট ইয়ার্স বিদেশ নির্ভর হয়ে গেছি, আমদানি নির্ভর হয়ে গেছি। সুতরাং চাইলেই এটা 6 মাসে আমরা সমাধান করতে পারতাম না, এবং সমাধান হয়নি। যেটা বরঞ্চ হয়েছে এটা আরো প্রকটতর হয়েছে। মানে 24-এর গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার আসলো, তারা কি কোনো পদক্ষেপ নিয়েছিল? তারা কিছু পদক্ষেপ ভালো নিয়েছিল, কিন্তু আবার অনেকগুলো পদক্ষেপ এখন আমরা হাইন্ডসাইড আমরা যখন ফিরে দেখছি, আমরা দেখছি যে সেগুলো কিন্তু যে চলমান সংকট ছিল 5ই আগস্টের আগের থেকে সেগুলোকে আরো বাড়িয়ে তুলেছে। যেমন তারা ভালো যেটা করেছে, ধরেন আমি বলবো এনার্জি পাওয়ার সেক্টরে অনেক পলিটিসাইজড কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডিং ছিল। অনেকে যারা যোগ্য নয়, শুধুমাত্র পলিটিক্যাল ফেভারের কারণে বিভিন্ন কন্ট্রাক্ট পেয়েছিল, সেগুলো তারা বেশ কিছু বাতিল করেছে, আর বেশ কিছু রিভিউর মধ্যে নিয়েছে। বাট সোজা কথা হলো, কোনো নির্দিষ্ট গোষ্ঠী কেন্দ্রিক একটা সেক্টর, এবং সেটা পাওয়ার অ্যান্ড এনার্জির মতো একটা ইম্পর্টেন্ট সেক্টর, তার সেটা যাতে ক্যাপচার না হয় সেই ব্যবস্থাটা কিন্তু তারা নিয়েছিল, টু বি ফেয়ার টু ইন্টারিম গভর্নমেন্ট। কিন্তু তার সাথে সাথে তারা কিছু, আমার মনে হয়, ভুল বা দুর্বল পদক্ষেপও নিয়েছিল। যেমন আমার যে এই ধরেন আমি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে গেছি এলএনজি গ্যাসের ক্ষেত্রে, এইটা আপাতত আগামী কয়েক বছর আমরা খুব চাইলেও কমাতে পারবো না, এটাই বাস্তব। আমাদেরকে মেনে নিতে হবে এবং তার জন্য তৈরি হতে হবে। তো এই ইম্পোর্টেড এলএনজির জন্য 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হলো ইম্পোর্ট ক্যাপাসিটি, আপনার টাকা থাকতে হবে ডলারে, আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকতে হবে। দ্বিতীয়, সাপ্লাই, সিকিউরড সাপ্লাই থাকতে হবে। আর তৃতীয় হলো সেই ইম্পোর্টেড গ্যাসটাকে ফ্যাসিলিটেট করার জন্য ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, যেটাকে আমরা এফএসআরইউ বলি। বাংলাদেশে 2টা এফএসআরইউ আছে, একটা এক্সেলারেট আমেরিকান কোম্পানি আর একটা সামিট, তারা চালাচ্ছে। কিন্তু এইগুলোর সাথে সাথে যেহেতু ডিমান্ড বাড়বে, আরও 1-2টা এফএসআরইউর প্রয়োজন কিন্তু অলরেডি আমার এই মুহূর্তে আছে, যেটা আমি সেই গ্যাপের কারণে আমি সাফার করছি। এখন সেরকম এফএসআরইউর পারমিশন ইন্টারিম গভর্নমেন্ট আসার আগেই নতুন এই যে 2টা এক্সিস্টিং, এর বাইরে আরও 2টা বোধহয় অ্যাপ্রুভাল দেওয়া ছিল। ইন্টারিম গভর্নমেন্ট এসে সেই অ্যাপ্রুভালগুলো ক্যান্সেল করেছে, এবং সেখানে রাজনৈতিক বিবেচনা বা টার্মস অ্যান্ড কন্ডিশন হয়তো আনফেভারেবল ছিল, সেগুলোর কারণে ফেয়ার এনাফ, সেটার জন্য বাতিল করা যেতেই পারে। কিন্তু বাতিল করে আমার যেহেতু এই ডিমান্ড বাড়ছে, ইনফ্রাস্ট্রাকচার এনহ্যান্স করতে হবে ইনক্রিজ ডিমান্ড ফ্যাসিলিটেট করার জন্য, আমার তো তার 2 মাস 3 মাসের মধ্যে বিকল্প কোনো অল্টারনেটিভ বা এগুলো নতুন করে আমি প্রপার ডিউ ডিলিজেন্স করেই যে যোগ্য তাকে দিব, সেই ব্যবস্থাটা তো ক্যান্সেল করার সর্বোচ্চ হয়তো 90 দিনের মধ্যে নেওয়া উচিত ছিল। কিন্তু সেইটা কিন্তু সেই ইন্টারিম পিরিয়ডে নেওয়া হয়নি। আনফর্চুনেটলি এটা এই সরকারেরও প্রথম 5 মাসে নেওয়া হয়নি। আমরা জাস্ট দেখলাম গত 2 সপ্তাহ আগে G2G'র আন্ডারে চায়নার কোনো একটা পক্ষকে থার্ড এফএসআরইউ স্ট্যাবলিশ করার পারমিশন দেওয়া হলো। আমরা ওই যে কতদিন লাগবে এগুলো কিন্তু আপনার 1.5 থেকে 2 বছর লেগে যায়। সুতরাং দেখেন, এইটাই আমি বোঝাচ্ছি যে আমরা অলরেডি ক্রাইসিসে আছি, এবং এই যে এই সময় এনহ্যান্স ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাসিটি প্রয়োজন, এটা আমরা 2-3 বছর আগেই জানতাম। সেই জন্যই ইন্টারিম গভর্নমেন্টের সময় ক্যান্সেলেশন, পলিটিক্যাল গ্রাউন্ডে ক্যান্সেলেশন রিভিউ, সেটাকে আমি সমর্থন করি। কিন্তু তারপরে আর কোনো নতুন অ্যাকশন না নেওয়া, এটার অল্টারনেটিভ নিয়ে আসার জন্য বা এটার অ্যারেঞ্জমেন্টের জন্য নতুন করে প্রসেস শুরু করে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করা, সেটার আর কোনো ধরনের অগ্রগতি না হওয়াটাকে আমি বড় দুর্বলতা মনে করি। এবং বিএনপি সরকার ক্ষমতায় আসার পর যেহেতু ওনারা জানতেন এনার্জি ইজ এ ক্রাইসিস এরিয়া এবং সামনে এটা আরও বাড়তে পারে, আমি আশা করেছিলাম যে প্রথম 2-3 মাসের মধ্যেই
কয়েকটা জিনিস করবেন। তার মধ্যে একটা হলো যে এই এফএসআরইউ নতুন করে যারা কোয়ালিফাইড প্রপার ডিউ ডিলিজেন্সের মাধ্যমে এই একটা উদ্যোগ কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডিং বা প্রজেক্ট সেই জায়গাটায় যাবেন, সেটাই ওনারা গেছেন, কিন্তু বাই দ্যাট টাইম 5.5 মাস পেরিয়ে গেছে। সেটা হলো একটা বিষয়। দ্বিতীয় হলো এই যে এনার্জি সেক্টরটা খুব গভীর সমস্যার মধ্যে, এবং এটার খুব দ্রুত কোনো সমাধান নাই, এটা একেবারেই সত্যি। এটা মধ্যম মেয়াদি মিডিয়াম টার্ম এটার সলিউশন আস্তে আস্তে লাগবে। কিন্তু এটা করতে গেলে এত বড় সমস্যা, যেটা শুধু আপনি স্থানীয়ভাবে করতে পারবেন না, এটার সাথে আন্তর্জাতিক বাজার, আন্তর্জাতিক মূল্য, আন্তর্জাতিক চুক্তি এগুলো জড়িত। এটার জন্য যে ধরনের একটা খুব সুসংগঠিত, খুব একেবারে ভেরি টাইম বাউন্ড একটা পরিকল্পনা দরকার ছিল এনার্জি সেক্টর রিকাভারি, এনার্জি সেক্টর মানে ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট, সেই পরিকল্পনাটা কিন্তু আমরা এখন দেখছি না। সমন্বিত পরিকল্পনা যেটাকে আমরা বলি, এখানে কিন্তু বিষয়টা এরকম, আপনি শুধু বিদ্যুতের পরিকল্পনা নিয়ে কাজ করতে পারবেন না, কারণ বিদ্যুতের যে প্রাইমারি জ্বালানি সেটা এই মুহূর্তে বেশিরভাগ ক্ষেত্রেই গ্যাস। সেই গ্যাস কি হবে, গ্যাসের অল্টারনেটিভ, আমি কি কোল ব্যবহার করব নাকি করব না, সেই কোল দেশের ভেতর থেকে নিব না বাইরে থেকে নিব, আমার যে পাওয়ার প্ল্যান্টে ইনএফিসিয়েন্সি আছে সেগুলোকে আমি কিভাবে অ্যাড্রেস করে আমি পাওয়ার জেনারেশনটাকে এফিশিয়েন্ট করব, আমার কনস্ট্রেইন থাকবে, সাপ্লাই শর্টেজ থাকবে, এটাকে মাথায় রেখে আমার প্রায়োরিটাইজেশন, রেশনিং কোথায় হবে কোথায় হবে না, এই যে সামগ্রিকভাবে একটা পরিকল্পনা, আমার রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্টে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমার যদি লং টার্মে ইম্পোর্ট ডিপেন্ডেন্স কমাতে চাই, টেকসই ভিত্তিতে আনইন্টারাপ্টেড পাওয়ার জেনারেশনে যেতে চাই, তাহলে সেই পাওয়ার প্ল্যান্টের, রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে সেখানেও ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা দুর্বলতার সৃষ্টি হয়েছিল। প্রায় 38 বা 39টা পাওয়ার প্ল্যান্ট এলওআই বা লাইসেন্স যারা পেয়েছিল, সামনের দিন কনস্ট্রাকশনে যাবে, সেগুলোকে একযোগে বাতিল করা হয়েছিল। এগেইন সেখানে কিন্তু রাজনৈতিক ফেভার্ড যারা কোয়ালিফাই করে না এরকম অনেকে ছিল, এবং তাদের বাদ হওয়াটাই স্বাভাবিক, এটা ফেয়ার। কিন্তু তার সাথে সাথে অনেক ভালো ছিল, তাদেরকেও বাজ বিচার না করে একেবারে ইভেন গ্লোবাল কোম্পানি ছিল বেশ কয়েকটা, অ্যাটলিস্ট তারা তো অত্যন্ত মানে কেপেবল এবং ক্যাপাসিটি ছিল। কিন্তু এটা ঢালাওভাবে ক্যান্সেল করা, সবাই একসাথে ক্যান্সেল হয়ে গেছে, এটা একটা ভুল ছিল। দ্বিতীয় হলো, আচ্ছা ঠিক আছে ক্যান্সেল করেছেন, কিন্তু ওই যে এফএসআরইউর মতো তার 90 দিনের মধ্যে আমার মনে হয় যা যা প্রয়োজন, যে ধরনের কৌশল নেওয়া প্রয়োজন, যে ধরনের এফোর্ট নেওয়া প্রয়োজন, সেগুলো নিয়ে ওই নতুন করে একটা পাইপলাইন তৈরি করা, যে ইনভেস্টর, কোয়ালিফাইড ইনভেস্টর, যাদের অভিজ্ঞতা আছে, যারা রাজনৈতিকভাবে কোনোভাবে মদতপুষ্ট নয়, সেই ধরনের ডিউ ডিলিজেন্স বেসড একটা পাইপলাইন লাইসেন্সিংয়ের মাধ্যমে সেটা তৈরি করে ফেলা প্রয়োজন ছিল। তাহলে হয়তো আগামী 2-4 মাসের মধ্যে আমরা 1-2টা পাওয়ার প্ল্যান্ট রিনিউয়েবল গ্রিডে চলে আসতো, আমরা কিন্তু সেটা পাচ্ছি না। তো আমরা জ্বালানির ক্ষেত্রে বিএনপি সরকারের যে তারা 6 মাসে সমাধান করতে পারবে এটা আশা করার কোনো কারণই নাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সমাধানের জন্য যে ধরনের সমন্বিত উদ্যোগ নেওয়ার দরকার ছিল, আমরা সেই সমন্বিত উদ্যোগের বাস্তবায়নটা দেখছি না। আপনি অর্থনৈতিক খাতের ভঙ্গুর অবস্থার কথা বলছিলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনায় কোনো দৃশ্যমান অগ্রগতি কি লক্ষ্য করছেন? অর্থনৈতিক ব্যবস্থাপনা, আমি খুব মানে আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি টার্মটা ইউজ করেছেন। আমরা অর্থনীতিতে ইকোনমিক ম্যানেজমেন্ট, রাষ্ট্রীয় নীতি নির্ধারণী জায়গা থেকে অর্থনীতির উন্নয়ন বা অর্থনৈতিক সংকট মোকাবেলায় একটা, দুটো, তিনটা আলাদা আলাদাভাবে আইসোলেটেড, ফ্র্যাগমেন্টেড অর্থনৈতিক পলিসি খুব বেশি কাজে দেয় না, বিশেষ করে যখন অর্থনীতি সংকটে থাকে। এই ক্ষেত্রে ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করতে হয়, অর্থনৈতিক ব্যবস্থাপনা। এবং এটা কিন্তু আমরা দেখেছি 90-এর দশকে, 2000-এর দশকেরও একটা বড় অংশ সময় আমরা দেখেছি যে তৎকালীন নীতি নির্ধারকরা ইকোনমিক ম্যানেজমেন্ট প্রিন্সিপাল অ্যাপ্লাই করতো। এবং সেটার একটা মূল বিষয় হলো, আপনি অর্থনীতির প্রবৃদ্ধির চাকা, অর্থনীতির যারা ধরেন সীমিত আয়, নিম্ন মধ্যবিত্ত, তাদের ইনকাম বৃদ্ধি, এমপ্লয়মেন্ট সৃষ্টি, এবং তার সাথে সাথে সরকারের যে আর্থিক সক্ষমতা, যেটা ছাড়া সেই ইকোনমিক ম্যানেজমেন্টটা পরিপূর্ণ না। কারণ সরকারের আয় ব্যয়
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়ের জন্য আপনি কি ট্যাক্স পলিসি নির্ধারণ করছেন, সেটা কি শুধু কালেকশন কেন্দ্রিক হবে নাকি গ্রোথ সাপোর্ট করবে? আপনি ব্যয়ের ক্ষেত্রে শুধু কি মাথাভারী প্রশাসন বা ব্যয় বহুল প্রশাসনে যাবেন, নাকি উন্নয়ন ব্যয় এবং সঠিক জায়গায় উন্নয়ন ব্যয় যেটা থেকে প্রবৃদ্ধি সে সুবিধাপ্রাপ্ত হবে, সেই জায়গায় আপনি সরকারি ব্যয় নির্ধারণ করবেন? এই সামগ্রিক বিষয়গুলো যখন ইন্টিগ্রেটেডভাবে নেওয়া হয়, সেটাই অর্থনৈতিক ব্যবস্থাপনা বা ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। আমরা অর্থনৈতিক ব্যবস্থাপনা অ্যাপ্রোচটা এখন পর্যন্ত দেখছি না, কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাপনার বিভিন্ন এলিমেন্টস কিন্তু দেখা যাচ্ছে। এটা একটা পজিটিভ দিক। যেমন সরকার রেভিনিউর উপর নজর দিচ্ছে, মানে সরকারের আর্থিক সক্ষমতা বাড়াতে গেলে আমাদের যে ট্যাক্স বা রাজস্ব ব্যবস্থাপনা এইটাকে ঢেলে সাজাতে হবে, এই স্বীকৃতিটা কিন্তু সরকার থেকে এসছে। এবং সেইখানে ট্যাক্স আবার যাতে বোঝার কারণ না হয়ে যায়, বোঝার কারণ হয়ে প্রবৃদ্ধিকে আটকিয়ে দেয়, অর্থনীতির উন্নয়নকে আটকিয়ে দেয়, সেই জায়গাটায় কিন্তু নজর দিয়েছে এইবারের বাজেটের মাধ্যমে। এইবারের বাজেট অনেক বছর পরে আমি মনে করি ব্যবসায়ী বা ব্যবসা বান্ধব এবং তার সাথে সাথে জনবান্ধব হয়েছে। কোন দিক থেকে? বাজেটে কিন্তু বোঝা বাড়েনি ব্যবসা বাণিজ্যের জন্য। জনগণ যারা অলরেডি ইনফ্লেশনের মানে ইনফ্লেশনের জন্য কষ্টে আছে, জীবনযাত্রার ব্যয়ের কষ্টে আছে, সেই জায়গাটায় আমি বলবো বহু বছর পরে এটা একটা কম্প্যাশনেট বাজেট হয়েছে। বাজেটটা ব্যবসা এবং জনগণের জন্য যাতে কোনোভাবেই খরচের বোঝা আর না বাড়ে, সেই দিকে কিন্তু নজর দিয়েছে। সুতরাং রেভিনিউর দিকে এবং সেই জায়গায় রেভিনিউ বাড়ানোর জায়গায় এটা কালেকশন কেন্দ্রিক না হয়ে ফ্যাসিলিটেটিভ হয়, সেই জায়গায়ও কিন্তু এইবারের বাজেট নজর দিয়েছে। আপনি যদি দেখেন, আপনি এইবার অনেকগুলো ইম্পর্টেন্ট সেক্টর, সেখানে আপনার নতুন নতুন সেক্টর আছে, ক্রিয়েটিভ ইকোনমি, ইলেকট্রিক ভেহিকল, আপনার খুব জ্বালানির জন্য ইম্পর্টেন্ট রিনিউয়েবল সোলার, তার সাথে সাথে ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস, এইসব জায়গায় অনেক ধরনের ভালো উদ্যোগ নেওয়া হয়েছে বাজেটে, তাদের জন্য সহজ করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। স্মল বিজনেসের জন্য এখন একটা জিনিস আলাপ হচ্ছে যে টার্নওভার ট্যাক্স অ্যাড করবে, কিন্তু টার্নওভার ট্যাক্স অ্যাড করাটা আমি একেবারেই সাপোর্ট করছি না, কারণ এটা আসলে আপনি লাভ লস যাই হোক আপনাকে ট্যাক্স দিয়ে যেতে হবে, এবং ইনকামের উপর ট্যাক্স না হয়ে আপনার রেভিনিউর উপর ট্যাক্স হবে। এটা আসলে ট্যাক্সের ধর্ম না, এটা ট্যাক্স প্রিন্সিপাল না। কিন্তু ইন জেনারেল স্মল বিজনেস, মিডিয়াম বিজনেস, তাদের জন্য বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে। বিশেষ করে এআইটি অ্যাডজাস্টমেন্ট, অ্যাডভান্স ট্যাক্সকে অনেক জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে, অনেক জায়গায় ভিএটির একটা বোঝা ছিল সেগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। তার মানে অর্থনীতি যাতে চাঙ্গা হয়, এবং অর্থনীতি চাঙ্গা হলে এমনিতেই ইকোনমিক ট্রানজ্যাকশন বেড়ে রেভিনিউ বেশি আসবে, সেই অ্যাপ্রোচে কিন্তু গিয়েছে। সুতরাং আমি সেটাকে একটা ভালো দিক দেখছি। আমি আরেক দিকে যে বিনিয়োগ এবং বাণিজ্য, তাদের জন্য বিনিয়োগ পরিবেশটাকে সহজ করা, সেখানে আমরা দেখছি যে ডিরেগুলেশনের কথা বারবার এই বিএনপি সরকার বলছে। সেই ডিরেগুলেশনের কথা থেকে আমরা প্রথম একটা স্টেপ অ্যাকশনে দেখেছি, একটা কমিটি ফর্ম হয়েছে সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারক আর বেসরকারি খাতের যারা জাতীয় পর্যায়ের সংগঠনগুলো আছে তাদের এক্স অফিসিও মেম্বার্সদেরকে নিয়ে। এটা একটা ভালো উদ্যোগ, কারণ আমরা তো রেড টেপে জর্জরিত আমাদের দেশে ব্যবসা বাণিজ্য। আমাদের আইন কানুন অনেকগুলোই আছে খুব ভালো, কিন্তু সেগুলোর বাস্তবায়নে যে আসলে মূল বাধাগুলো সৃষ্টি হয়, তো সেইটা কিন্তু ডিরেগুলেশনের মাধ্যমে কিছু হলেও আমার মনে হয় কমাতে পারবে। তো সেটা আমি দেখছি যে অর্থনীতির যে মূল চালিকা শক্তি, প্রবৃদ্ধির যে চালিকা শক্তি, বিনিয়োগ, স্মল বিজনেস, ট্রেড, সেই জায়গায় একটা এফোর্ট দিবে। তার মানে আমি সরকারের ফিসকাল ম্যানেজমেন্টের রেভিনিউর জায়গাটা দেখছি, আমি সরকারের অর্থনীতির প্রবৃদ্ধির জন্য যে মূল চালিকা শক্তি বিনিয়োগ, সেখানে এক্সপোর্ট, স্মল বিজনেস, বিনিয়োগকারী, তাদের জন্য অ্যাটলিস্ট বাজেটের মাধ্যমে বেশ কিছু সুবিধা নিয়ে আসা হয়েছে, বোঝা বাড়ানো হয়নি। ডিরেগুলেশনের মতো উদ্যোগকে বাস্তবায়নের দিকে একটা কমিটি করা হয়েছে, আমরা দেখেছি। এগুলো অর্থনৈতিক ইকোনমিক ম্যানেজমেন্টের বিভিন্ন অংশ, কিন্তু যেই জায়গাটা মিসিং, আমি কিন্তু সমন্বিত পরিকল্পনাটা দেখছি না। নাম্বার ওয়ান, আমি বাংলাদেশের মতো $500 ট্রিলিয়ন ইকোনমি, প্রায় 45 বিলিয়নের আশেপাশে আমাদের এক্সপোর্ট,
22-23 লক্ষ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হয়, এবং সেই আগামী দিনে এমপ্লয়মেন্টগুলো যেমন তেমন হলে হবে না, আরও বেটার এমপ্লয়মেন্ট হতে হবে। আবার 22-23 লক্ষর একটা বড় অংশ আমরা বিদেশের মার্কেটে ওভারসিজ এমপ্লয়মেন্টের মাধ্যমে অলমোস্ট 10 থেকে 11 লাখ সেখানে তৈরি হয়, মানে সেই সুযোগ পায়, সুযোগগুলো নিতে হয় আমাদের। আমাদের ডেট বা ঋণের ক্ষেত্রে আপনি জানেন যে 110 বিলিয়ন বোধহয় পাবলিক ডেট ছাড়িয়ে গেছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের ডেট সার্ভিসিং অব্লিগেশন $4.5 বিলিয়ন পার হয়ে গেছে। সেরকম একটা কমপ্লেক্স জায়গায়, এবং যেখানে অর্থনীতি যে কোনো দেশের উন্নত থেকে নিয়ে একেবারে নিম্ন আয়ের অর্থনীতির দেশ সবার জন্য দুটো গুরুত্বপূর্ণ কমন সাপোর্ট ফ্যাক্টর হলো ব্যাংকিং এবং এনার্জি। এই দুটো ছাড়া কোনো ধরনের অর্থনীতি আগাতে পারে না, এবং এই দুটোতেই আমরা খুব বড় একটা সমস্যার মধ্যে আছি। এরকম অবস্থায় আমার যে সমন্বিত অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনাটা প্রয়োজন ছিল, এটা ওনারা এগুলো নিয়ে কথা বলছেন এবং সঠিক বিষয়গুলোই বলছেন, কিছু কিছু জায়গায় উদ্যোগও নিচ্ছেন, কিন্তু আমি কিন্তু সেই সেন্ট্রাল ইকোনমিক রিকভারি প্ল্যানটা দেখছি না। হ্যাঁ, প্ল্যানিং কমিশন একটা উদ্যোগ নিয়েছে, 5 ইয়ার একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, এটা ভালো, কিন্তু এটা ঠিক রিকভারি প্ল্যান হিসেবে এখন পর্যন্ত আমরা বলবো না। এটা একটা ইটস এ ভিশন, এবং সেই ধরনের ভিশন থাকাও প্রয়োজন, এবং সেটার উদ্যোগ নেওয়াটাকেও আমি ভালো মনে করি এবং ধন্যবাদ জানাই। কিন্তু আমার যে এই যে আপনি বলেছিলেন অর্থনৈতিক ব্যবস্থাপনা, ইকোনমিক ম্যানেজমেন্ট, যার একটা অংশ হবে ইকোনমিক রিকভারি, ইকোনমিক চ্যালেঞ্জ মোকাবেলা, ইনফ্লেশন মোকাবেলা, ব্যাংকিং সেক্টরের প্রবলেম মোকাবেলা, রেভিনিউ বাড়ানো, আরেকটা অ্যাঙ্গেল হবে গ্রোথ ড্রাইভার্সগুলোকে চাঙ্গা করা, বিনিয়োগ, স্মল বিজনেস, এক্সপোর্ট। আরেকটা দিক হবে এখনকার বিষয় না, আগামী 5, 10, 15 বছরে আমার অর্থনীতির যে প্রয়োজন, আমার এক্সপোর্ট কিভাবে ইভলভ করবে, গ্লোবাল মার্কেটের জন্য আমি কিভাবে তৈরি হব, বাংলাদেশের যে আমার ডেমোগ্রাফি, সেখানে আমার ইউথ এমপ্লয়মেন্ট, আমার লার্জ ইয়াং ওয়ার্কফোর্স, আমার লার্জ ইয়াং পপুলেশন, তাদের কিভাবে আবর্তন হবে, ইভলভ করবে, সেই অনুযায়ী আমার অর্থনীতির চালিকা শক্তি কোন জায়গায় ধাবিত করতে হবে, এই যে সামগ্রিক যে কৌশলটা, এই জিনিসটা আমি দেখছি না। এইটা আমি মনে করি সবচেয়ে বড় ইমপ্রুভমেন্ট এরিয়া গত 6 মাসের, যে জায়গাটায় আরও মানে যেহেতু সরকার গঠিত হওয়ার সময়ই এই প্রবলেমগুলো জানা ছিল, আমার মনে হয় আমি কিন্তু 90 দিনের মধ্যে এই ধরনের একটা সামগ্রিক অর্থনৈতিক রিকভারি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সেন্ট্রাল প্ল্যান আশা করেছিলাম, সেটা এখনো দেখছি না। আপনি কর্মশক্তির কথা বলছিলেন, এবং বাংলাদেশের জনমিতির ক্ষেত্রে একটা বিরাট অংশই হচ্ছে এখন যুবক, তরুণ, যারা কর্মবাজারে প্রবেশের বয়সে আছে কিন্তু কাজ পাচ্ছে না, অর্থাৎ বেকারত্ব। এই বেকারত্ব দূর করার ক্ষেত্রে সরকারের পরিকল্পনার কথা আছে, নির্বাচনী ইশতেহারেও আছে যে 1.5 বছরে 1 কোটি লোকের না 1 বছরে 1.5 কোটি লোকের কর্মসংস্থানের কথা বলা হয়েছিল, কিন্তু এক্ষেত্রে বোধহয় অগ্রগতিটা একেবারেই কম এর মধ্যে। কারণ আপনি একদিকে আমরা রেজাল্ট মোটামুটি এখন সন্তোষজনক অবস্থায়, কিন্তু বেসরকারি খাতে ঋণ প্রবাহ খুবই কম। তো এই দুটো সমস্যা দেখেন, কিভাবে সমাধান করা? কর্মসংস্থান একটা মানে বাংলাদেশের এই মুহূর্তে উন্নয়নের সবচেয়ে বড় নিয়ামকটা আগামী দিনের হবে মানে মানসম্মত কর্মসংস্থান, বেটার, মোর অ্যান্ড বেটার এমপ্লয়মেন্ট, দক্ষ কর্মসংস্থান, দক্ষ জনশক্তি গড়ে তোলা, এবং তাদের জন্য কর্মসংস্থান মূলত দেশে এবং তার সাথে সাথে বিদেশে কিছু সেগুলো সৃষ্টি করা। এবং সেই দিক থেকে চিন্তা করলে বিএনপি কিন্তু তার ম্যানিফেস্টোতে এই কর্মসংস্থানের উপর খুব জোরালো ফোকাস রেখেছে, এটা বেশ ভালো দিক। এবং শুধু ফোকাস এমন না যে এটার ব্যাপারে জাস্ট কিছু কথা বলে একটু টাচ করেই চলে গেছে, টাচ অ্যান্ড গো। এটার ব্যাপারে একেবারে সুনির্দিষ্ট নাম্বারস, টার্গেটস আছে। এটা বেশ একটা, আমি বলবো যে আমাদের চিরচারিত রাজনৈতিক ম্যানিফেস্টোগুলো থেকে একটা ডিপার্চার, স্মার্ট ডিপার্চার। 1 কোটি কর্মসংস্থান 18 মাসে বলা হয়েছে। তাছাড়াও বিভিন্ন খাত ভিত্তিক ডিজিটাল ইকোনমিতে 50 লক্ষ, ক্রিয়েটিভ ইকোনমিতে একটা সার্টেন অ্যামাউন্ট, ওভারসিজ এমপ্লয়মেন্টের জন্য
একটা টার্গেট করা হয়েছে এবং ট্রেনিংয়ের জন্য টার্গেট করা হয়েছে, এগুলো কিন্তু খুবই একটা পজিটিভ দিক বিএনপির ম্যানিফেস্টোর। এখন প্রশ্নটা হলো এমপ্লয়মেন্ট আসবে কোত্থেকে? এই এমপ্লয়মেন্ট তো টেকসইভাবে মূলত আসবে প্রাইভেট সেক্টর অ্যাক্টিভিটি থেকে। প্রাইভেট সেক্টর অ্যাক্টিভিটির উপর নির্ভর করবে এমপ্লয়মেন্ট হচ্ছে নাকি, প্রাইভেট সেক্টর অ্যাক্টিভিটি আবার নির্ভর করবে যথাযথ অর্থনীতির যে অর্থনীতির উপাদানগুলো, বিনিয়োগ পরিবেশ এবং অর্থনৈতিক কৌশল, সেগুলো আছে কিনা। তো সেই জায়গাটায় আমার মনে হয় সরকার ঠিকই একটা জিনিস ঠিকই করছে, যে তারা বলছেন যে বেসরকারি বিনিয়োগ এবং আমাদের রপ্তানি, গ্লোবাল ট্রেড, তার মাধ্যমেই এই এমপ্লয়মেন্টের ডিমান্ড ক্রিয়েট করা হবে এবং সেটার জন্য সাপোর্ট দেওয়া হবে। তো এইখানে আমরা দেখছি যে দুই একটা উদ্যোগ তারা আর্লি নিয়েছেন। যেমন বাংলাদেশ ব্যাংক বলছেন 60,000 কোটি টাকার, অলমোস্ট ইট ইজ এ স্টিমুলাস ফান্ডের মতোই, যে এইটাকে ডিসবার্স করা হবে একদিকে কিছু বন্ধ কারখানাকে চালু করার জন্য, চালু হলেই সেখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। তার সাথে সাথে অনেকগুলো ব্যবসা বাণিজ্য যারা ফান্ডের কস্টের জন্য, আপনি জানেন যে গত 3-4 বছর ধরে ইন্টারেস্ট রেট বেশ হাই, অথবা ফান্ডের অ্যাভেলেবিলিটির জন্য ধুঁকছে, তাদেরকে সেই ফান্ডিংটা দেওয়া হবে, তারা যাতে আবার কোমর সোজা করে দাঁড়াতে পারে, এমপ্লয়মেন্ট বাড়ে। তার সাথে সাথে অনেকগুলো বন্ধ সরকারি কলকারখানা, সেগুলোকে প্রাইভেট পিপিপি অ্যারেঞ্জমেন্টে, প্রাইভেট ইনভেস্টমেন্টে এগুলোকে চালু করার উদ্যোগ, এগুলো কিন্তু বেশ ভালো উদ্যোগ। যদিও 60,000 কোটি টাকাটার সেটা কিভাবে অ্যালোকেশন হবে, কে পেলে আসলে ভালো হবে, যে বন্ধ হয়ে আছে 2-4 বছর ধরে সে পেলে আদৌ কোনো লাভ হবে নাকি, এই বিষয়গুলো আলোচনার করতে হবে, বিশ্লেষণ করে এটার কৌশলটা নির্ধারণ করতে হবে। কিন্তু এটা যদি সঠিক জায়গায় যায়, সঠিক ক্রাইটেরিয়া মেনে যায়, এটা কিন্তু কিছু এমপ্লয়মেন্ট নিশ্চিতভাবে সৃষ্টি করবে। সরকারি কলকারখানা বন্ধ মাত্রই আমরা দেখলাম বোধহয় গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে, দুটা বড় দেশের স্বনামধন্য গ্রুপের তারা কয়েকটা জুট মিলকে, সরকারি জুট মিল বন্ধ ছিল, পিপিপিতে সেগুলোর দায়িত্ব গ্রহণ করেছে। কিছু এমপ্লয়মেন্ট সেভাবেও আসবে। আমরা দেখছি যে ক্রিয়েটিভ ইকোনমি একটা নতুন গ্রোথ ড্রাইভার, যেটা বিএনপি ম্যানিফেস্টোতে বলেছে। বাজেটে খুব বেশি না, 300 কোটি টাকা বোধহয় একটা অ্যালোকেশন, আর একটা বড় এটার একটা হাব, সেটা সৃষ্টির জন্য একটা জমির অ্যালোকেশনের কথা বলা হয়েছে। এটা একটু সময় লাগবে, কিন্তু সেখানেও হয়তো কিছু এমপ্লয়মেন্ট আসবে। কিন্তু আমাদের মতো জনবহুল দেশ, 19 কোটি মানুষ, প্রতি বছর 22 লক্ষ তরুণ তরুণী মার্কেটে আসে, এত বড় শ্রমের ডিমান্ড, শুধুমাত্র আপনি স্টার্ট আপ, ক্রিয়েটিভ ইকোনমি বা সরকারি বন্ধ কারখানা দিয়ে সেখানে কিছু উপকার হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু এটার বড় অংশটাই সেইটা দিয়ে আসলে কভার করা যাবে না। এটার জন্য আমার লাগবে লেবার ইন্টেন্সিভ বা স্কিলস ইন্টেন্সিভ ব্যাপক পরিমাণ প্রাইভেট ইনভেস্টমেন্টে ব্যবসা বাণিজ্য আসা, মূলত ম্যানুফ্যাকচারিং, তার সাথে সার্ভিস, লজিস্টিক্স, এই খাতগুলোয়। সেই জায়গায় তো আমরা আসলে বেশ কয়েক বছর ধরেই ধুঁকছি, যেটার এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন হয়নি। বেসরকারি বিনিয়োগের পরিমাণ জিডিপির হারে, মানে অনুপাতে যদি আপনি দেখেন, 10 বছরের মধ্যে নিম্নতম জায়গায় আছি আমরা, 21.5%-এর মতো। আমরা যদি প্রাইভেট সেক্টর ক্রেডিট, ব্যাংকিং সেক্টর থেকে যে বেসরকারি খাতকে অর্থায়ন করা হয়, সেটাকে ইন্ডিকেটর হিসেবে দেখি, সেটাও বহু বছরের মধ্যে নিম্নতম অবস্থায় আছে, এখন 4.5%-এর নিচে নেমে গেছে। তো এটার মূল কারণটাই হলো আমার অর্থনীতির অবস্থা ভালো না। অর্থনৈতিক উপাদানগুলো, একদিকে হাই ইনফ্লেশনের কারণে মার্কেটে ডিমান্ড পড়ে গেছে, বিজনেস কস্ট বেড়ে গেছে। দ্বিতীয়ত আমার যে পরিমাণ ফরেন এক্সচেঞ্জ স্ট্রেংথ আছে, এটা দিয়ে আমরা এই মুহূর্তে 4% গ্রোথে আছি, সেটাকে সাপোর্ট করা যাচ্ছে, কিন্তু 5 বা 6% গ্রোথ সাপোর্টের জায়গায় আমরা সেটা নাই। সুতরাং কারণ আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট দেশ হিসেবে র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হয়, মেশিনারিজ ইম্পোর্ট করতে হয়, খাদ্যপণ্য এবং কৃষির অনেক উপকরণ ইম্পোর্ট করতে হয়, ওষুধের অনেক উপকরণ ইম্পোর্ট করতে হয় আমাদেরকে, এটাই রিয়ালিটি। সেটার জন্য যে ধরনের 6% গ্রোথ রেটে নিতে গেলে, যেটা আমাদের দেশে খুবই সম্ভব, আমাদের সেই লং টার্ম স্ট্রেংথ আছে, কিন্তু এই মুহূর্তে আমার ফরেন এক্সচেঞ্জ কন্ডিশন সেই জায়গাটায় নাই। আমার বিনিয়োগের জন্য এনার্জি একেবারে একটা নন নেগোশিয়েবল উপাদান। সেখানে আমরা সবাই জানি এই মুহূর্তে প্রায় 1700 MMCF পার ডে আমার গ্যাস ডিসরাপশন হচ্ছে।
যেটা মূলত সাফার করছে বিদ্যুৎ কেন্দ্রগুলো এবং বিদ্যুতের ব্যাপক লোডশেডিংয়ের কারণে স্মল বিজনেস, সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, তাদের আউটপুট ডিসরাপ্টেড হচ্ছে। আর সরাসরি গ্যাস ডিসরাপশনের জন্য টেক্সটাইল, সিমেন্ট, স্টিল, সিরামিক্স এই ধরনের এবং অনেক ভারী শিল্প যারা গ্যাসের উপর নির্ভরশীল ক্যাপটিভ পাওয়ারের জন্য, তাদের কিন্তু আউটপুট পড়ে গেছে 30 থেকে 50%। সুতরাং এই অবস্থায় বিনিয়োগ বাড়ানো, বেসরকারি বিনিয়োগকারীরা কিন্তু আগ্রহী হবেন না, কনফিডেন্স পাবে না। তার সাথে সাথে আছে ব্যাংকিংয়ে, যেখানে এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে এটা 36% ছিল এনপিএল, এটা আপাতত 32%-এ নেমে আসছে, কারণ কিছু রিশেডিউলিং হয়েছে, কিছু রিপেমেন্ট হয়েছে। কিন্তু আসলে এখনও তো এই সরকার ব্যাংকিংয়ের বেশ কিছু কাজ যেগুলো অত্যন্ত প্রয়োজনীয়, যে ট্রু পিকচারটা কি এনপিএলের, অ্যাসেট কোয়ালিটি রিভিউ, ব্যাংকিং অ্যান্ড এনবিএফআই তাদের ইনস্টিটিউশনাল অ্যানালিসিস, রিপোর্টিং, সেগুলো কিন্তু এখনও চলছে। আলটিমেটলি কিন্তু এটা আবার 32-এর উপরে চলে যাবে। কিন্তু 32%কেও যদি আমরা ধরি, 1/3 অফ আমার ব্যাংকিং অ্যাসেট, ব্যাংকিং সেক্টরের 1/3 অ্যাসেট, যেই সেক্টর আবার টোটাল ফাইন্যান্সিংয়ের 90% অর্থনীতিকে দেয়, তার 1/3 অ্যাসেট স্ট্র্যান্ডেড, মানে অকার্যকর। তার মানে আমার গ্রোথ ফাইন্যান্সের অ্যাসেট নেই। সেরকম একটা অবস্থায় বিজনেস কনফিডেন্স, বিজনেসের কনভিনিয়েন্স দুটাই তো কনস্ট্রেইন। সেই জন্য এই বিনিয়োগ না বাড়া পর্যন্ত আমরা এমপ্লয়মেন্টের চাকাটাকে টেকসইভাবে বাড়ানো বা বেগবান করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা শেষ দিকে আসছি। এই বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে সরকার এই মুহূর্তে কী কী পদক্ষেপ নিতে পারে? আমি বলবো 1 নাম্বার বিষয় হলো, দুটা ভালো জিনিস যারা ওনারা চালু করেছেন, এই দুটোকে খুব জোরালোভাবে কন্টিনিউ করা। একটা হলো প্রাইভেট সেক্টরের সাথে প্রতিনিয়ত রেগুলার বেসিসে ডায়ালগ এবং এনগেজমেন্ট, আর আরেকটা হলো সমস্যা আছে, এই সমস্যার সমাধানের আগ পর্যন্ত এই স্বীকৃতিটা, মানে একেবারে রেগুলার বেসিসের সমস্যার রেকগনিশনটাকে চালিয়ে যাওয়া। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় হলো, এখন সবচাইতে বেশি সব প্রবলেমের মধ্যে 1 নম্বর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এনার্জি। সেই এনার্জির টেকসই সমাধান করতে গেলে এটা মধ্যম মেয়াদী সময় লাগবে, কিন্তু ইমিডিয়েটলি আমার যে গ্যাস সংকটটা, সেইটাকে ইনক্রিজড ইম্পোর্টের মাধ্যমে, সেটা গ্লোবাল মার্কেট আবার রিজনাল, আমি ভারতের সাথে আমার বিভিন্ন পলিটিক্যাল কমপ্লেক্সিটি আছে, কোনো সন্দেহ নাই, এবং এগুলোকে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতেই দুই দেশকেই তাদের একে অপরের সভরেন্টিকে সম্মান করে সেইভাবেই সমাধান করতে হবে। কিন্তু তার সাথে সাথে আমার তো এনার্জিতে আমি কিন্তু ভারতের সাথে দর কষাকষি করে আমি কিন্তু ইমিডিয়েট কিছু সাপ্লাই বাড়াতে পারি। সেটা ডিজেল হতে পারে, বিদ্যুৎ হতে পারে, এবং আমার মনে হয় শর্ট টার্মে গ্যাসেরও কিছু একটা সুযোগ, কারণ তারা আমার বর্ডারের ওই পারে, সেই জায়গায় সুযোগ আছে। কিন্তু পৃথিবীর মার্কেট থেকে নেই, গ্লোবাল মার্কেট বা রিজন থেকে নেই, আমাকে যে কোনো মূল্যে আমার গ্যাসের সাপ্লাইটাকে ইমপ্রুভ করতে হবে। এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে এটা নিশ্চিত আমি সবার ডিমান্ড পূরণ করতে পারবো না। আমার তো গ্যাস পেলেও, টাকা থাকলেও আমার তো সেটাকে ধারণ করার ইনফ্রাস্ট্রাকচার নাই। তাহলে আমাকে প্রায়োরিটাইজ করতে হবে, রেশন করতে হবে, এবং সেইখানে বিদ্যুৎ, শিল্প, কৃষির জন্য যতটুকু প্রয়োজন, এর বাইরে এগুলোকে প্রায়োরিটাইজ করে বাকিগুলো যদি আপাতত কিছুটা ডিপ্রাইভড হয়, আমাকে সেই রিয়ালিটির জন্য তৈরি হতে হবে, এবং জনগণকেও তৈরি করতে হবে সেই রিয়ালিটির জন্য। আর গ্যাস বিদ্যুতের জন্য যে মধ্যম মেয়াদী যে সলিউশনগুলো আমি বলছি, সেগুলো তো মধ্যম মেয়াদী হবে যদি আজকে থেকে আমি সলিউশনের দিকে আগাই। তাহলে সেই সলিউশনের জন্য আমার অফশোর গ্যাসের বিড আউট করা হয়েছে, কিন্তু অফশোর গ্যাস আমি বিড দিলেই যে সবাই এসে পড়বে অনেকেই ইন্টারেস্টেড হয়ে, বিষয়টা ওটা না। তাদেরকে এনগেজ করতে হবে, তাদের কনফিডেন্স জাগাতে হবে সরকারের পক্ষ থেকে, তাহলে তারা অফশোর বিডিংয়ে রেসপন্ড করবে। তার সাথে সাথে অনশোর বিডিং, বাপেক্স হয়তো কিছু পারবে, কিন্তু বাপেক্সের আর্থিক বা টেকনোলজি ক্ষমতা ওইটা নাই, সেটাকেও আমার উন্মুক্ত করতে হবে গ্লোবাল প্রাইভেট সেক্টরের জন্য। আর রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্টের জন্য আমার এখন খুব দ্রুত এই যে লাইসেন্সিং, প্রজেক্ট প্রিপারেশন, লাইসেন্স অ্যাপ্রুভাল, এটাকে সময় ক্ষেপণ না করে কয়েকটা মাসের মধ্যেই এটার পাইপলাইন তৈরি করতে হবে। তৃতীয়ত হলো, আমার যেটা খুব করা সহজ, আইনি এবং রেগুলেটরি, লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্কে আমার অনেক ধরনের বাধা আছে, পুরনো আইন রেগুলেশন আছে, রেড টেপ আছে। হ্যাঁ, এগুলো ডিরেগুলেশন যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার মাধ্যমে এর কিছু
বা অনেকটাই অ্যাড্রেস হবে, কিন্তু এটার জন্য সময় ক্ষেপণ করা যাবে না। এবং কারণ এগুলো কিন্তু মোস্ট অফ দিস সলিউশনস আর পেপার সলিউশনস, মানে পেপারের মাধ্যমেই একটা স্ট্রোক অফ পেনেই এগুলো করা সম্ভব। সুতরাং সেগুলোকে আমি বলবো যে 90 দিনের মধ্যে, অলরেডি 6 মাস হয়ে গেছে, ম্যাক্সিমাম 90 দিনের মধ্যে ব্যবসা বাণিজ্য, ট্রেড, তাদের জন্য যে রেগুলেটরি বাধাগুলো আছে, রেড টেপগুলো আছে, এগুলোকে প্রায়োরিটাইজ করে যেগুলো হাই ইম্প্যাক্ট বাধা, সেগুলোকে 90 দিনের মধ্যে সলভ করতে হবে। ডক্টর মাসরুর রিয়াজ, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সর্বশেষ যে 3টি আপনি পরামর্শ দিলেন, আশা করি সরকার বিশেষ করে জ্বালানি সংকট সমাধানে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী পদক্ষেপ নেবেন এবং সময় ক্ষেপণ না করেই এই পদক্ষেপগুলো নেওয়া হলে হয়তো আমরা এই সংকট থেকে দ্রুততম ও সময়ে একটি ইতিবাচক অর্থনীতির গতিমুখ ফেরাতে পারব। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা।